রিসেন্টলি আপনি হয়তো শুনেছেন ইউএসএ একটা বিল ইন্ট্রোডিউস করা হয়েছে পাকিস্তানের আর্মি জেনারেলের এগেনস্টে। চেষ্টা চলছে তার উপর স্যাংশনস লাগানোর। অর্থাৎ পাকিস্তানের আর্মি জেনারেল এরপর থেকে আর ইউএসএ প্রবেশ করতে পারবে না। সাথে ইউএসএ তার কোনো সম্পত্তি থাকলে সেগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ হিসেবে বলা হচ্ছে পাকিস্তানের আর্মি জেনারেল অন্যায়ভাবে জেলে পুরে রেখেছেন এক্স পিএম ইমরান খানকে, যেটা এক প্রকারের হলো হিউম্যান রাইটস ভায়োলেশন। সো এক্স পিএম ইমরান খানকে তাকে ছাড়তে হবে। অনেকে মনে করছে এর মাধ্যমে পাকিস্তানে আবার হয়তো সরকার বদল করার চেষ্টা শুরু হচ্ছে। অনেক বড় বড় জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে আবার আমেরিকা এটা অ্যাকচুয়ালি করছে সময় আসলে যাতে পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কারণ রিসেন্টলি আবার নিউজের মাধ্যমে সামনে এসেছে আমেরিকা কিছু B2 বম্বার ডিপ্লয় করেছে ডিয়েগো গার্সিয়াতে, ভারত মহাসাগরের মাঝ বরাবর অন্যান্য যে কোনো দেশের হাতের থেকে অনেকটা বাইরে। সাথে মিডল ইস্টে বা পশ্চিম এশিয়াতে বর্তমানে কি কি চলছে সেটা আপনি ভালো মতনই জানেন। কিন্তু কথাটা হচ্ছে ইউএস আর ইরানের মধ্যে কেন এত শত্রুতা, যেখানে হিস্ট্রিতে দেখলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তো ভালো রিলেশন ছিল এই দুটো দেশের মধ্যে। কেন ইউএস এত স্যাংশনস লাগিয়ে রেখেছে ইরানের ওপরে? প্লাস কি এই নিউক্লিয়ার ডিল ইউএস আর ইরানের মধ্যে, যেটা এখন ইউএস এর জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে ইউএস আর ইরানের মধ্যে সেরকম ভাবে কোনো রিলেশন ছিল না। ইরান বা সেই সময় পার্সিয়ার ওপর প্রভাবটা ছিল অ্যাকচুয়ালি ব্রিটেন আর রাশিয়ার। ওয়ার্ল্ড ওয়ার 1 এরও আগে থেকে 1908-এ ইরানে পাওয়া গিয়েছিল অয়েল, যার ম্যাক্সিমাম প্রফিটটা ব্রিটিশরা নিচ্ছিল। কারণ এক তো যেখানে অয়েল পাওয়া গিয়েছিল সেটা ব্রিটিশ কন্ট্রোলে ছিল, প্লাস ব্রিটিশ গভর্নমেন্টই সেই অয়েল ফিল্ডটাকে ডিসকভার করেছিল। আর আগে থেকেই একটা এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল যে অয়েল পাওয়ার পর বেচা হলে প্রফিটের একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হবে ইরানকে, বাকিটা ইংরেজরা নেবে। সো সেটাই হচ্ছিল। কিন্তু এই এগ্রিমেন্টটা লোকাল পাবলিক যারা ছিলেন তাদের পছন্দ হচ্ছিল না। পরে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর ইংরেজদের উপরে ইন্টারন্যাশনাল প্রেশার পড়লে ইংরেজরা ইরান থেকে একটু দূরে সরে। জবাবে ইংরেজরা সেই বছরই ইংরেজদের আর্মি হেডকে সাপোর্ট করে রাজাকে উৎখাত করে দেয়। আর্মি হেডকে বসানো হয় রাজস্থানে, ফলে সবকিছু আবার ইংরেজদের কন্ট্রোলে চলে যায়। নেক্সট ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়। শুরুতেই নতুন রাজার আন্ডারে ইরান নিউট্রাল থাকলেও পরে অয়েলের ব্যাপার নিয়ে জার্মানির সাথে এগ্রিমেন্ট করার চেষ্টা করলে ব্রিটিশ আর সোভিয়েত মিলে ইরানে আক্রমণ করে এক তো অয়েল ফিল্ডগুলোকে জার্মানদের কাছে যাওয়ার হাত থেকে আটকায়, সাথে রাজাকেও সরিয়ে তার ছেলেকে বানায় নেক্সট রাজা। সাথে এন্ট্রি হয় ইউএস এরও। ইউএস ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সোভিয়েতকে অস্ত্রের সাপ্লাই করছিল ইরানের মাধ্যমেই। সাথে সোভিয়েত আর ইউকের আক্রমণের ফলে ইরানের যতটা ক্ষতি হয়েছিল তার জন্য কন্টিনিউয়াসলি ইরানকেও হেল্প করা শুরু করেছিল ইউএস। ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলে ইরান থেকে প্রথমে ইউএস আর ইউকে বেরোয়, দিয়ে সোভিয়েতের উপরে প্রেশার ক্রিয়েট করে সোভিয়েতকেও বেরোতে বাধ্য করে। কিন্তু হ্যাঁ, ইউএস এর রেড তখনও চলতে থাকে। 1951-তে সেই অয়েলের জন্যই আবার ইরানে এন্ট্রি করে ইউএস। কিন্তু সেই বছরই ইরানে পিএম হিসেবে এমন একজন ব্যক্তি সিলেক্ট হন যিনি এইসব অয়েল সম্বন্ধিত এগ্রিমেন্টগুলোর একেবারে এগেনস্টে ছিলেন। তার মতে অয়েল ইরানে পাওয়া গেছে, তাই 100% শেয়ার হওয়া উচিত ইরানের। বাইরের ওয়েস্টার্ন দেশ কেন শেয়ার পাবে? দিয়ে সাথে সাথেই অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানিটাকে ন্যাশনালাইজ করে দিয়েছিলেন। ন্যাশনালাইজ করা মানে হলো ব্রিটিশ কন্ট্রোলড আর ব্রিটিশ দ্বারা এস্টাবলিশ কোম্পানিটাকে ইরানিয়ান গভর্নমেন্টের আন্ডারে নিয়ে নেওয়া। তিনি এটা করতে পেরেছিলেন কারণ সেই সময় পাবলিক রাজার নয় বরং টোটালি তার কথাই শুনছিল, যে কারণে 1953-তে আবার কু হয়। এইবার সরানো হয় পিএমকে, পাওয়ারটা আবার রাজার হাতে তুলে দেওয়া হয়। দিয়ে আবার তারপর ইউএস, ইউকে আর ইরানের মধ্যে সবকিছু নর্মাল হয়ে যায়। তারপরে শুরু হয় নেক্সট চ্যাপ্টার। 1957-তে ইউএস আর ইরানের মধ্যে একটা নিউক্লিয়ার ডিল সাইন হয়েছিল। ইউএস ইরানকে নিউক্লিয়ার এনার্জির ব্যাপারে হেল্প করা শুরু করেছিল। শর্ত ছিল শুধু এই নিউক্লিয়ার এনার্জি শুধুমাত্র সাধারণ মানুষের দরকারে ব্যবহার হবে, মানে যেমন ধরেন ইলেকট্রিসিটি প্রডিউস করা। সাথে ইউএস মিলিটারি এইডও দিতে থাকে, ইকোনমিক সাপোর্টও করে, অ্যাডভান্স ফাইটার জেটও সাপ্লাই করে। সবকিছু মোটামুটি নর্মালি ছিল ইউএস আর ইরানের মধ্যে। বাট 1979-তে প্রপার একটা রেভলিউশন হয় ইরানে। যে জিনিসটা 1951-তে পিএম মোসাদেক চেষ্টা করেছিলেন সেই সেম জিনিস, কিন্তু এইবার চেষ্টাটা সাকসেসফুল হয়। সাধারণ মানুষ টোটালি রাজার ইউএস এর এগেনস্টে। রাজা অসুস্থ হওয়ার কারণে ইউএসএ চলে যান আর সেখানেই তার মৃত্যু হয়। ফলে পাওয়ারটা চলে যায় রিলিজিয়াস লিডারদের হাতে। এরপরেই ইউএস এমবেসির 52 জনকে 444 দিনের জন্য আটকে রাখা হয় ইরানে। ফলে ইউএস ইরান রিলেশন সেইখানেই একেবারে শেষ হয়ে যায়। ইউএস স্যাংশনস লাগিয়ে দেয় ইরানের ওপরে। সাথে ইউএস ইরান নিউক্লিয়ার প্রোগ্রামও স্থগিত হয়ে যায়, যার পর থেকে একের পর এক প্রবলেম চলতে থাকে দুটো দেশের মধ্যে। সাথে 2002-এ আবার ইরানে রিভিল হয় দুটো সিক্রেট নিউক্লিয়ার সাইটস ইউএস এর মতে, যেখানে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা চলছিল। তারপর থেকেই নিউক্লিয়ার এনার্জির ব্যাপারটা নিয়েও ইউএস কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করা শুরু করে ইরানের ওপরে।
আজকের দিনে দাঁড়িয়ে ইউএস ইরান ইস্যুর একটা বড় কারণ হলো ইরানের এই নতুন নিউক্লিয়ার প্রোগ্রাম।